এবার কোথায় যাবি? হোস্টেলে উঠে শ্বাস বেড়ে গেছে তোর, আমার পেট খামছে ধরিস। রূপন্তী কটমট করলো, মৃদস্বরে চেঁচিয়ে উঠে বলল, এটা কিন্তু প্রতারণা। আপনি বলেছিলেন চুল ছেড়ে দিবেন। বলেছিলাম চুল ছেড়ে দেব, কথা অনুযায়ী চুল ছেড়ে দিয়েছে, কিন্তু চুল যে আবার ধরবো না তা কোথাও বলিনি। রূপন্তীর মেজাজ বিগড়ালো, পেছনে হাত বাড়িয়ে আবারও আগের নে খামচে ধরতে চাইল বিভানের পেট, কিন্তু এবার লোকটা বেশ আটসাট বেঁধেই নেমেছে। নিজের শরীরটা আগে থেকেই দূরে সরিয়ে রেখেছে, শুধুমাত্র হাতটা আছে রূপন্তীর চুলে। সে হাত যে খামচে ধরবে তাও পারছে না। হাত ধরতে গেলেই বিভান হাত নাড়িয়ে নাড়িয়ে চুলের এখানে ওখানে খামচে ধরছে আরো জোরে। ফলস্বরূপ রূপন্তীর চুলের ব্যথা বাড়ছে। বিভানের কর্মকাণ্ডে রূপন্তীর ক্রোধ বাড়ল ধপ ধপ করে। লোকটা রাস্তার মধ্যে এই রাতে কি বাচ্চামো শুরু করছে। দাঁতে দাঁত চাপলো মেয়েটা, চিবিয়ে চিবিয়ে বলল, আমি কিন্তু এখন চিৎকার করব। করো চিৎকার, কে বারণ করেছে? রূপন্তী বেশি ভাবল না। এক প্রকার ক্রোধের বশেই সে গলা উঁচিয়ে চেঁচিয়ে উঠল। হেল্প হেল্প! যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রূপন্তী আর বিভানের চেঁচামেচির সময়ে ওই রাস্তা ধরেই একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাদের দুজনকে মারামারি করতে দেখেই গাড়ি থামালেন তারা। গাড়ি থেকে নেমে এলেন দুইজন বলিষ্ঠ দেহী শ্বেতাঙ্গ পুরুষ। দাঁড়ালেন রূপন্তী এবং বিভানের পাশে। তাদের মধ্যে একজন গম্ভীর স্বরে ইংরেজি বাক্যে প্রশ্ন করলেন। আকস্মিক পাশে কারো কণ্ঠস্বর শুনে সেদিকে ফিরে তাকালো দুজনেই। পুলিশকে দেখে বেজায় চমকালো রূপন্তী। অন্তরাত্মা কেঁপে উঠল তার। বিভান ততটা না চমকালেও রূপন্তীর চুল ছেড়ে দিল। ভদ্র মানুষের ন্যায় শটান হয়ে দাঁড়ালো দুজনেই। রূপন্তী জোরপূর্বক হাসলো, নিজের চুলগুলো ঠিক করতে করতে বলল, কই কিছু না তো, এমনি দুই বন্ধু একটু মজা করছিলাম। বিভান একবার তাকালো রূপন্তীর পানে, নির্বিকার ভঙ্গিতে বলল, আমরা বন্ধু নই। পুলিশ সদস্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, পাশের জনকে আদেশ দিয়ে বলল। রূপন্তী আঁতকে উঠল, ভয়ে গলা শুকিয়ে এলো তার। এখন কিনা এই লোকের জন্য তাকে পুলিশও ধরবে। তারপর যদি তার জেল হয় তখন কি হবে? এদেশে এসে শেষে কিনা জেল খাটতে হবে। সে যতদূর জানে এদেশের আইন ব্যবস্থা যথেষ্ট কড়াকড়ি। বাংলাদেশের ন্যায় ঘুষ দিয়ে মুক্তি পাওয়া যাবে না। সব হয়েছে এই লোকের জন্য, মানছে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নেই, তাই বলে পুলিশের সম্মুখেও সত্যিটা বলে দিতে হবে? এর মাথায় কি এইটুকু ঢুকেনি যে পুলিশ ধরলে তাকে একা ধরবে না, সাথে বিভানকেও ধরবে? রূপন্তী একটু গা ঘেঁষে দাঁড়ালো তার, চিবিয়ে চিবিয়ে বলল, মাথা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে আপনার? সত্যি কথা কে বলতে বলেছিল আপনাকে? এখন পুলিশ ধরে নিয়ে গেলে কি করবেন? এদেশের পুলিশ কাউকে ধরে শুধু শুধু বন্দি করে রেখে দেয় না, স্টেশনে নেবে, জিজ্ঞাসাবাদ করবে, সঠিক উত্তর দিতে পারলে ছেড়ে দেবে। কথাটা বলে পরপর পুলিশের গাড়ির পানে হাঁটা লাগালো ওর বিভান। ভাবলেশহীনভাবে পুলিশদের বলল, চলুন। চোখ বড় বড় হলো রূপন্তীর, হৃদয়ে ভয় বাড়ল তার। পুলিশ স্টেশনে গিয়ে যদি সঠিক উত্তর না দিতে পারে, যদি ছাড় না পায়, তবে তার পড়াশোনার কি হবে? তার বাবা মা ভাইয়ের কি হবে? তাছাড়া এই খবর দেশে পৌঁছালে যে কেলেঙ্কারি হয়ে যাবে। জুবাইদা বেগম, সালাম হোসেন এবং তার মা কত আশা করে এ দেশে পড়তে পাঠিয়েছেন তাকে, তারা নিশ্চয়ই খুব কষ্ট পাবেন। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে মেয়েটার। কেন যে সে বিমানের পিছনে লাগতে গেল আর কেন যে চিৎকার করতে গেল কে জানে। প্রয়োজনে বিভান তার সব চুল ছিঁড়ে ফেলতো, তবুও তার চুপ থাকা উচিত ছিল। রূপন্তী দিশেহারা হয়ে বসে পড়ল রাস্তায়, চোখে তার চিকচিক করছে অশ্রুকণা। মেয়েটাকে বসে পড়তে দেখে কপাল কুঁচকালো পুলিশ দুজন। একজন একটু ধমকের স্বরেই বললেন। রূপন্তী এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, ঢুকরে কেঁদে উঠল। সে কিছুতেই জেলে যেতে চায় না, কিছুতেই না। এদেশে আসার পর থেকে একের পর এক বিপদ লেগেই আছে, শেষ পর্যন্ত কিনা এখন পুলিশের পাল্লায়ও পড়তে হবে। রূপন্তীর কান্না বিজড়িত কণ্ঠেই বলল, আমি কিছু করিনি, আমাকে দয়া করে ধরে নিয়ে যাবেন না।
আমার বাবা জানতে পারলে খুব কষ্ট পাবে। মেয়েটার কান্নার শব্দে বিরক্ত হলো পুলিশ সদস্য দুজনই। ফের আবার একজন বলল, রূপন্তী উঠল না। রাস্তায় বসে বসে এক নাগারে কেঁদেই যাচ্ছে সে। পুলিশ সদস্যদের বিরক্তি বাড়লো আরো। একটু এগিয়ে তারা দুজন মেয়েটার দুই পাশে ধরলো, টেনে ওঠাতে চাইলো বসা থেকে। রূপন্তী চেঁচিয়ে উঠল, অনুনয় করে বলল, আমাকে ছেড়ে দিন দয়া করে, আমি আর কোনোদিন কোনো মারামারিতে জড়াবো না। আমাকে কেউ জানে মেরে দিলেও আমি তাকে মারবো না। পুলিশ দুজন ছাড়লেন না। তবু বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে উঠে বসেছিল গাড়িতে, তবে ওই পুলিশদের রূপন্তীর গায়ে হাত দিতে দেখে নেমে এলো। থমথমে কণ্ঠে সে বলল, আপনার ছাড়ুন ওকে, আমি নিয়ে আসছি। পুলিশ সদস্যরা এক প্রকার বিরক্তিতেই ছেড়ে দিলেন মেয়েটাকে। বিভান সাথে সাথে এসে ধরলো রূপন্তীর এক হাত, টেনে হিস্ত্রে উঠাতে চাইলো গাড়িতে। রূপন্তীর কান্না বাড়ল, ভেজা গলায় বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আপনি জানেন এখানে আমার কোনো দোষ ছিল না। আপনি আমার চুল টেনে ধরেছিলেন। আর তুমি আমার পেট। কথাটা বলতে বলতে মেয়েটাকে টেনে হিস্ত্রে গাড়িতে উঠিয়ে বসালো বিভান। পুলিশ সদস্যদের পানে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, গাড়ি স্টার্ট করুন। রাত্রি কিছুটা বেড়েছে। বিভান আর রূপন্তী পাশাপাশি পুলিশ স্টেশনে বসে রয়েছে। মেয়েটা ইতিমধ্যে কাঁদতে কাঁদতে চোখ নাক ফুলিয়ে ফেলেছে, এখনো ক্ষণে ক্ষণে হেসকি তুলছে। পুলিশ ইন্সপেক্টর একবার তাকালেন রূপন্তীর পানে, অতঃপর বিভানের পানে তাকিয়ে শুধালেন। বিভান আর চোখে তাকালো রূপন্তীর পানে, হুট করেই জবাব দিল, গার্লফ্রেন্ড। তো আবার যে সে গার্লফ্রেন্ড নয়, একদম লিভিনে থাকা গার্লফ্রেন্ডও আমার। রূপন্তী চমকালো। বিস্ময়ে হেসকি ওঠা বন্ধ হয়ে গেল তৎক্ষণাৎ। মস্তিষ্কে নেড়ে উঠল। এ কি বলছে এই লোক? গার্লফ্রেন্ড? কিসের গার্লফ্রেন্ড? এর সাথে শত্রুতা ব্যতীত আর কোনো সম্পর্ক তো তার নেই। রূপন্তীর অবাকত্বের মধ্যেই ইন্সপেক্টর ফের প্রশ্ন করলেন। বিভান কোনো উত্তর দিবে তার আগেই মুখ খুলল রূপন্তী। মৃদু চেঁচিয়ে বলল, মিথ্যা কথা। আমি ওনার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নই। আমি ওনার শত্রু, শুধুমাত্র শত্রু। বিভান কপাল কুঁচকালো, ঘাড় বাঁকিয়ে তাকালো মেয়েটার পানে। কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল, জেলে যেতে চেয়েছ? রূপন্তী তৎক্ষণাৎ ডানে বামে মাথা ঝাঁকালো। পরিপ্রেক্ষিতে বিভান চিবিয়ে চিবিয়ে বলল, তাহলে চুপ থাকো। তাই বলে আপনি আমাকে একদম গার্লফ্রেন্ড বানিয়ে দিবেন? তাও লিভ ইনে থাকা গার্লফ্রেন্ড? বিভান জবাব দিল না রূপন্তীর প্রশ্নের। মাথা ঘুরিয়ে আবার সে তাকালো ইন্সপেক্টরের পানে। মেকি হেসে বলল, আমার উপর রেগে আছে তো তাই মিথ্যে বলছে। ও আমার গার্লফ্রেন্ডে। ইন্সপেক্টরের বোধহয় সন্দেহ হলো। কপালে ভাঁজ ফেলে তিনি শুধালেন, আসলে হয়েছে কি, এই মাসখানেক পূর্বে আমরা এক বাড়িতে একসাথে থাকা শুরু করেছি, অর্থাৎ লিভিনে থাকা শুরু করেছি। সব ভালোই চলছিল, কিন্তু হুট করেই সেদিন ছোট একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগেছে। ও আমার সাথে রেগে গিয়ে বাড়ি ছেড়ে দিয়ে কলেজ চলে ওঠে। আমিও নিজের রাগের কারণে প্রথমে ওকে বাড়িতে ফিরিয়ে নিতে চাইনি, তবে ধীরে ধীরে উপলব্ধি করলাম ওকে ছাড়া আমি থাকতে পারছি না, কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে। তাই ওকে ফিরে আনতে গেছিলাম, কিন্তু ও কিছুতে আসতে চাইছিল না। একটা সময় অধৈর্য হয়ে ওকে ফিরিয়ে নেওয়ার জন্য টানাটানি শুরু করি, আরও ছোটার চেষ্টা করছিল। থামলো বিভান, আবার বলল, আমরা আসলে মারামারি করছিলাম না, একজন বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য টানাটানি করছিলাম, আর অন্যজন বাড়িতে না যাওয়ার জন্য নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ইন্সপেক্টর বোধহয় এইবার একটু বিশ্বাস করলেন বিভানের কথা। তবুও তিনি রূপন্তীর পানে তাকিয়ে প্রশ্ন করলেন। ঘোর কাটল রূপন্তীর, নয়তো এতক্ষণ বিভানের কথা শুনতে শুনতে সে ঘোরের মধ্যে চলে গিয়েছিল। একটা মানুষ এত মিথ্যা কিভাবে বলতে পারে? তারা নাকি লিভ ইনে ছিল, ঝগড়া করে বাড়ি ছেড়েছে, আবার ছাড়া লোকটার কষ্টও হচ্ছে। যে উঠতে বসতে রূপন্তীকে অপমান করতে পারলে শান্তি পায়, সেই লোক কিনা তার শূন্যতায় কষ্ট পাচ্ছে। এও কি বিশ্বাসযোগ্য? মেয়েটার হাসি পেল ভীষণ, তবে হাসল না সে। আপাতত বিভানের হ্যাঁতে হ্যাঁ মিলানোই তার জন্য শ্রেয়। বিভানের বক্তব্যের সাথে একমত না হয়েও উপর নিচ মাথা ঝাঁকালো রূপন্তী। মুখে বলল,
হ্যাঁ, সব সত্যি। বিভানের উষ্ঠে শুকনো হাসির রেখা ফুটে উঠল। সে রূপন্তীর পানে একবার তাকিয়ে আবার তাকালো ইন্সপেক্টরের পানে। তার দিকে একটু ঝুঁকে গিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমার দুজন কাছাকাছি এলে সব ঠিক হয়ে যায়। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ইন্সপেক্টর একটু কেসে উঠল। অপ্রস্তুত ভঙ্গিতে হেসে বলল, জি, বাংলাদেশ। উত্তরটা দিল রূপন্তী। ইন্সপেক্টর একটা কাগজ নিয়ে তাতে খসখস ধ্বনি তুলে কিছু লিখতে লিখতে বললেন। বিভান এবং রূপন্তী এ পর্যায়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে এই ইন্সপেক্টরটা যে ভালো বেজায় তা বলতেই হবে। বিভান চটপট বলল, আমি কি একটা কল করতে পারি? ইন্সপেক্টরের অনুমতি পেয়েই চেয়ার থেকে উঠে গেল বিভান। আড়ালে গিয়ে কল লাগালো এরিকের নাম্বারে। সেকেন্ড 2 না যেতেই কল রিসিভ করলো সে। হন্তদন্ত হয়ে উপাস থেকে বলল, হ্যাঁ স্যার, বলুন আপনি কোথায়? এখনও বাড়ি ফিরেননি কেন? আমি পুলিশ স্টেশনে। চমকালো এরিক। বিভান পুলিশ স্টেশনে কেন? মদ খেয়ে আবার কারোর সাথে মারামারি করেনি তো যার দরুন তাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হতেও পারে। মদ পেটে পড়লে তো এই লোকে রীতিমতো আকাশে উঠতে শুরু করে। এরিক তবু নিশ্চিত হয়ে শুধালো, পুলিশ স্টেশনে কেন? কোথায় কি হয়েছে স্যার? এত কথা বলার এখন সময় নেই। তোমার পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে এখানে আসবে। সাথে রূপন্তীরটাও, ও আমার সাথে আছে। ওর হোস্টেলে গেলেই ওর কাগজপত্রের সন্ধান পেয়ে যাবে। আরও কিছু কাজ আছে, মেসেজ করে দিয়েছে, সে অনুযায়ী কাজ করবে। রূপন্তী আবার পুলিশ স্টেশনে কেন? এরিক এতক্ষণ ভেবেছিল বিভান মদ খেয়ে মাতলামি করায় পুলিশ ধরেছে, কিন্তু রূপন্তী কি করেছে? এরিক কিছুটা অবাক সুরেই প্রশ্ন করল, রূপন্তী পুলিশ স্টেশনে কেন? বললাম তো, অত কিছু বলার সময় নেই এখন। তোকে যা বলেছি তাই কর। আর হ্যাঁ শোন, জি স্যার। 10:30 কিংবা 11টার পরে এখানে আসবি। তার আগে কাগজপত্র সব খুঁজে পেরো এই মুখে হবি না। এরিকের অবাকের মাত্রা বাড়ল। পুলিশ ধরেছে কোথায় তাকে বলবে তাড়াতাড়ি যেতে, তা না বলছে 10:30 কিংবা 11টার আগে না যেতে। কেন? তখন কি হবে? এরিক কোনো প্রশ্ন করবে তার আগেই কল কাটলো বিভান। বেচারা আরও কিছু সময় ভাবলো বিষয়টা নিয়ে, কিন্তু পেল না কিছুই। জনমানবের কোলাহল কমে এসেছে। চারদিকটা ধীরে নীরব নিস্তব্ধতায় ঢেকে যেতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত 12টার অধিক। রূপন্তী এবং বিভান কেবলই ছাড়া পেল থানা থেকে। বিভানের আদেশ মোতাবেক এরিক রাত 11টায় এসেছিল পুলিশ স্টেশনে। তারপর সকল কাগজপত্র দেখিয়ে ছাড়া পেতে পেতে যতক্ষণ লেগেছে আর কি। পুলিশ স্টেশন থেকে বেরিয়েই রূপন্তী কারো সাথে কোনো কথা না বলে পা বাড়ালো হোস্টেলের দিকে। বিভান কপাল কুঁচকালো, পিছন থেকে ডেকে শুধালো, কোথায় যাচ্ছ? রূপন্তী দাঁড়ালো না, হাঁটতে হাঁটতেই জবাব দিল, হোস্টেলে। বিভান এরিকের পানে তাকিয়ে ইশারায় তাকে চলে যেতে বলল। ছেলেটা চলে যেতেই বিভান পিছু নিল রূপন্তীর। মেয়েটার পাশে হাঁটতে হাঁটতে বলল, কিন্তু তোমার তো আমার সাথে বাড়ি যাওয়ার কথা ছিল। আমি তো আগেই বলেছি আপনার সাথে আমি যাব না। আচ্ছা, যেতে হবে না, তুমি বরং হোস্টেলে ফিরে যাও। তোমার জন্য শুভকামনা রইল। বিভানের নির্বিকার কণ্ঠস্বর। যে ছেলে রূপন্তীকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে মারামারি পর্যন্ত করলো, সে কিনা এখন বলছে হোস্টেলে ফিরে যেতে। কিঞ্চিত অবাক হলো মেয়েটা। তবে এ বিষয় নিয়ে তেমন একটা ভাবলো না সে। হতে পারে পুলিশ স্টেশনের চক্কর লাগিয়ে মাথায় একটু সুবুদ্ধি হয়েছে, তাই আর জোর জবরদস্তি করা ছেড়ে দিয়েছে। নিজের ভাবনার মধ্যেই রূপন্তী এসে পৌঁছালো হোস্টেলের সম্মুখে। কিন্তু এ কি? হোস্টেলের গেট আটকানো, আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। এখন কি হবে? তবে কি আজ হোস্টেলে ঢুকতে পারবে না সে? বিভান ওষ্ঠ প্রসারিত করলো। রূপন্তীর পানে একটু ঝুঁকে গিয়ে বলল, রাত 11টার সময় হোস্টেল কর্তৃপক্ষ গেট বন্ধ করে দিয়েছে। এখন তাদের জোর গলায় আবার আম্মা বলে ডাকলেও গেট খুলবে না। আর যদি খুলতেও আসে তো সেখানে বাধা দেওয়ার জন্য তো আমি আছি। থামলো বিভান। উষ্ঠ বাকি আবার বলল, আমার বাড়ি ফিরে ছাড়া তোমার হাতে আর কোনো পথ খোলা নেই শত্রুর মেয়ে।
রূপন্তী অগ্নি দৃষ্টিতে তাকালো বিভানের পানে, অতঃপর এগিয়ে গেল গেটের পানে, গলা উঁচিয়ে ডাকলো কাউকে। কিঞ্চিত সময়ের মধ্যেই হোস্টেলের দায়িত্ব থাকা নারীটি ছুটে এলেন। এত রাতে গেটের সম্মুখে রূপন্তীকে দেখে বিরক্ত হলো বোধহয়, কপাল কুঁচকে ইংরেজি বাক্যে শুধালেন। কি সমস্যা? রূপন্তী যেন একটু আশার আলো খুঁজে পেল, হড়বড়িয়ে সে বলল, ম্যাম, আমি একটু বাইরে গিয়েছিলাম, ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছে। প্লিজ গেটটা একটু খুলুন, আমি ভিতরে যাব। এখন গেট খোলা যাবে না। তোমাদের রাত 11টার মধ্যে হোস্টেলে ফেরার কথা, কিন্তু এখন 12টার অধিক বাজে। মহিলার রুক্ষ কণ্ঠস্বর। অনুনয় শুরু করলো রূপন্তী। প্লিজ আন্টি, ঢুকতে দিন না। এত রাতে আমি কোথায় যাব? ভিনদেশি আমি, এখানে আত্মীয় স্বজন কেউ নেই, রাস্তায় ঘুমানোও তো সম্ভব না। মহিলার মায়া হলো বোধহয়, সে গেট খুলে দিয়ে বলল, ভেতরে এসো। রূপন্তীর উষ্ঠে হাসি ফুটে উঠল। পেছন ফিরে বিভানের পানে তাকিয়ে একটা ভেংচি গেটে ভিতরে ঢুকলো সে। কিন্তু বিপত্তি বাঁধল রেজিস্টার খাতাটা চেক করেই। হোস্টেল থেকে বের হওয়া এবং ঢোকার সময় শিক্ষার্থীদের একটা রেজিস্টার খাতায় সই করতে হয়। ওই খাতার মাধ্যমেই প্রত্যেক শিক্ষার্থীদের হিসাব রাখা হয়। হোস্টেলের দায়িত্বরত মহিলা সেই খাতা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিলেন। রূপন্তীর নামটা খুঁজে বের করে বললেন, রূপন্তী, তুমি একটু আগে পুলিশ স্টেশনে ছিলে? রূপন্তী ঢোক গিলল। তার পুলিশ স্টেশনে যাওয়ার খবর এ পর্যন্ত চলে এসেছে। কে জানে সত্যি কথা বলার পর তাকে হোস্টেলে থাকতে দেবে কিনা। কিন্তু মিথ্যা বলেও তো লাভ নেই। এই মহিলা যেহেতু প্রশ্ন করেছে, তখন নিশ্চয়ই জেনে শুনেই প্রশ্ন করেছে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, মিনমিনিয়ে বলল, জি। মহিলা একটু সময় নিলেন, অতঃপর বললেন, তোমার জামা কাপড়, আসবাবপত্র সবকিছুই তো একটা ছেলে এসে নিয়ে গেল। বলল তুমি পুলিশ স্টেশনে আছো, ওখানে কিছু কাগজপত্রের প্রয়োজন পড়বে, আর তারপর হোস্টেলে আর তুমি ফিরবে না। তোমার সাথে তো আমাকে কথা বলিয়ে দিল সে। আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি হোস্টেল ছাড়তে চাও কিনা বা তোমার আসবাবপত্র ওই ছেলেকে দিয়ে দেবো কিনা, তুমি হ্যাঁ বলে দিলে। রূপন্তীর স্মরণে এলো পুলিশ স্টেশনে থাকতে বিমান হুট করে এসেই তার কানের কাছে মোবাইল ধরেছিল। বলেছিল, যদি ছাড়া পেতে চাও তাহলে তাড়াতাড়ি হ্যাঁ বলে দাও। রূপন্তীও পুলিশের থেকে তাড়াতাড়ি ছাড়া পাওয়ার জন্য কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিল। তখন তাহলে ব্যাপারটা এই ছিল। রূপন্তীও পুলিশের থেকে তাড়াতাড়ি ছাড়া পাওয়ার জন্য কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিল। তখন তাহলে ব্যাপারটা এই ছিল। এই বদলুকের পেটে পেটে শেষ পর্যন্ত এই ছিল। রূপন্তীর এই মুহূর্তে নিজেকে অসহায় লাগলো ভীষণ। তবে সে শেষ চেষ্টা করতে চাইল। হোস্টেলের দায়িত্বরত মহিলার পানে তাকিয়ে বলল, তখন বিভিন্ন ঝামেলায় জড়িয়ে একটু বাধ্য হয়েই হোস্টেল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল, কিন্তু এখন সেসব সমস্যাটা মিটে গেছে ম্যাম। আমাকে যদি আবার হোস্টেলে ফিরে আসার একটা সুযোগ দিতেন খুব উপকৃত হতাম। তাছাড়া আমার মালামাল নিয়ে গেছে, বেশিক্ষণ তো হয়নি। আমার রুমটা তো এখনো খালিই পড়ে থাকার কথা। তবুও সব কিছুর একটা নিয়ম কানুন রয়েছে। যখন ইচ্ছে তুমি হোস্টেলে আসবে, যখন ইচ্ছে আবার বেরিয়ে যাবে, তা তো হবে না। মহিলার কিছুটা রুক্ষ কণ্ঠস্বর। অনুনয় শুরু করলো রূপন্তী, হাত জোর করে বলল, এমনটা আর কখনো হবে না ম্যাম, এই প্রথম, এই শেষবার। দয়া করে আমাকে আমার রুমে থাকতে দিন। এদেশে আমার আত্মীয় স্বজন কেউ নেই যে তাদের কাছে থাকবো। এত রাতে একা একটা মেয়ে, আমি কোথায় যাব আপনিই বলুন। মহিলার হৃদয়ে ফের দয়া হলো বোধহয়। চোখ মুখ থেকে রুক্ষতার ভাব সরে গিয়েছে অনেকটাই। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে তাদের পানে এগিয়ে এলো বিভান। নিজের কণ্ঠ স্বাভাবিক রেখে হোস্টেলের দায়িত্বরত মহিলাকে বলল, আপনাকে মিথ্যে বলছে ম্যাম। এদেশে ওর আত্মীয় স্বজন রয়েছে। এই তো আমি আছে। এদেশে আসার পরও আমার বাড়িতেই থাকতো। এমনকি কিছু সময় পূর্বে ও ওর সকল মালামাল নিয়ে আমার বাড়িতে গিয়েছিল। তারপর হঠাৎ কি হলো, আমার হোস্টেলে চলে আসতে চাইলো। মহিলা এ পর্যায়ে রেগে গেলেন, চড়া গলায় বললেন, আজকাল হোস্টেল নিয়েও মুড সুইং হওয়া শুরু করেছে নাকি তোমাদের? ইচ্ছে হলে চলে যাবে, আবার কয়েক ঘন্টা পর যদি মনে হয় তোমাদের হোস্টেলে ফিরে আসার প্রয়োজন, তখন ফিরে আসবে।
এটা কি কোনো মজার বস্তু পেয়েছো নাকি? যেখানে গিয়েছিলে সেখানে যাও, এই হোস্টেলে আর তোমার জায়গা হবে না। ম্যাম উনি তোমাকে যেন আর এই হোস্টেলের আশেপাশে না দেখি। কথাটা বলেই হন হন করে চলে গেলেন সে মহিলা। রূপন্তীর ক্রোধের পারদ যেন বাড়ল ধপধপ করে। এই পুরুষ তাকে হোস্টেল থেকে তো বের করলই, এখন এখানে ফেরার সকল পথও বন্ধ করে দিল। রূপন্তী কটমট করে তাকালো বিভানের পানে, দাঁতে দাঁত চেপে শুধালো। এবার হয়েছে আপনার শান্তি? ঠান্ডা হয়েছে কলিজা? বিভান উষ্ঠ প্রসারিত করে হাসল, দুই দিকে মাথা নাড়িয়ে জবাব দিল। ভীষণ, একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেছে কলিজাটা। কথাটা বলে একটু থামলো বিভান, ফের বলল। অনেক রাত হয়েছে, এখানে সমনষ্ট না করে বাড়িতে চল এখন। রূপন্তী নড়ল না, এখনো একইভাবে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সে বিভানের পানে। ছেলেটা ভ্রু কুঁচকালো, আশেপাশে একবার নজর বুলিয়ে বলল। এখনো যাওয়ার ইচ্ছে নেই? রাস্তায় ঘুমাবে? আচ্ছা, তবে রাস্তায় ঘুমাও। পরে মাঝরাতে মাতাল এসে যখন তোমাকে একটু ভালোবাসতে চাইবে, সঙ্গ দিতে চাইবে, তখন কিন্তু আমার বাড়িতে ফিরতে পারবে না। মাতালদের সাথে তাদের বাড়ি চলে যাও, ঠিক আছে? রূপন্তী ক্রোধে ফুসফুস ধ্বনি তুলল, অতপর বিভানকে রেখে হন হন করে সে বেরিয়ে গেল হোস্টেল থেকে। বিভান হাসল, মেয়েটার পিছু হাঁটতে হাঁটতে বলল। সেই তো আমার সাথে আমার বাড়িতেই যেতে হলো শেষমেশ। শুধু শুধু এত কাহিনী করলে, পুলিশ স্টেশন পর্যন্ত নিলে আমাকে। রূপন্তীর চেঁচিয়ে উঠে বলতে ইচ্ছে হলো। এত কাহিনী আমি করেছি নাকি আপনি করেছেন? প্রথমে অপমান করে বাড়ি ছাড়া করলেন, তারপর আদিক্ষেতা করে আবার ফিরিয়ে নিতে এলেন। আমি যখন ফিরতে চাইলাম না তখন শুরু করলেন টানাটানি। টানাটানির এক পর্যায়ে শুরু করলেন মারামারি, তারপর দুজনেই পুলিশ স্টেশনে। সেখান থেকে অনেক কষ্টে ছাড়া পেলাম, এখন আবার হোস্টেল ছাড়া করলেন। আপনি চাইছেনটা কি? মনে মনে এত কথা বললেও মুখে কিছুই বলল না মেয়েটা। এখন তার কিছু বলা মানেই বিশাল একটা ঝগড়ার সৃষ্টি, মারামারিও লেগে যেতে পারে আগের বারের ন্যায়। তারপর দেখা যাবে আবার তাদের পুলিশ ধরে নিয়ে গেছে, এবার আর মিথ্যা বলেও ছাড়া পাওয়ার সুযোগ থাকবে না। রূপন্তী তাই চুপচাপ কোনো বাক্য ব্যয় না করে হাঁটা লাগালো বিভানের বাড়ির উদ্দেশ্যে। কিছু সময়ের বিলুপ্তি ঘটিয়ে বিভানের বাড়িতে এসে পৌঁছালো রূপন্তী এবং বিভান। রূপন্তী কোনো দিক না তাকিয়ে অনেকটা রাগের বসে নিজের পায়ের জুতোজোড়া পা থেকে খুলে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে ঢুকলো গৃহের ভিতরে। বিভান তার পিছনেই ছিল। তপ্ত নিঃশ্বাস ফেললো বেচারা। নিচে ঝুঁকে রূপন্তীর জুতাচুরো হাতে তুলে নিল সে। বেশ সুন্দরভাবেই তা গুছিয়ে রাখলো দরজার পাশে থাকা জুতার তাকে। অতপর নিজের পায়ের জুতা জোড়াও খুলে নিল বিভান, রাখলো রূপন্তীর জুতার পাশেই। পাশাপাশি জুতো দুই জোড়া রেখে বিভান হঠাৎই লক্ষ্য করলো তার জুতার থেকে রূপন্তীর জুতা বেশ ছোট। এই যেন বোয়াল মাছের পেটে পুঁটি মাছ। তবে এক জোড়া বড় পুরুষালী জুতার পাশে ছোট মেয়েলি জুতা খারাপ লাগছে না, কেমন একটা রোমান্টিক অনুভূতি দিচ্ছে। বিভান কিঞ্চিত সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে জুতা দুই জোড়া দেখল। উষ্টের কোণে তার ভেসে উঠল সূক্ষ্ম হাসির রেখা। তবে ওই স্থানে দাঁড়িয়ে খুব বেশি সময় নষ্ট করল না সে। দ্রুত পা চালিয়ে এলো ভিতরে। যার জন্য এত তাড়াহুড়া করে ভিতরে আসা তাকেই তো দেখা যাচ্ছে না কোথাও। বোধহয় নিজের কক্ষে চলে গেছে সে। হতাশ হলো বিভান। পা চালিয়ে গিয়ে দাঁড়ালো রূপন্তীর কক্ষের সম্মুখে। হাত তুলে দরজায় দুইটা আঘাত করে ডাকলো। রূপ। একবার ডেকেই থেমে গেল বিভান। ভিতরে ভিতরে কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়ল বেচারা। এই নামে তার রূপন্তীকে ডাকা বোধহয় ঠিক হয়নি। যত যাই হোক, তার সাথে এখনও মেয়েটার ঝগড়া ব্যতীত আর কোনো সম্পর্ক নেই। এই সময়ে এমন নামে ডেকে মেয়েটাকে চটিয়ে দেওয়া বা তার মনে সন্দেহ সৃষ্টি করার কোনো মানেই হয় না। একটু সময় নিয়ে নিজেকে সামলে নিল বিভান। ফের দরজায় টোকা দিয়ে ডাকলো, রূপন্তী, রূপন্তী। স্বল্প সময়ের মধ্যেই দরজাটা খুলে গেল। রুক্ষ কণ্ঠে রূপন্তী শুধালো, কি হয়েছে, ডাকছেন কেন? ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান। কণ্ঠ স্বাভাবিক রেখেই জবাব দিল, সেই দুপুরে যে খেয়েছে, এখন অব্দি আর কিছুই খায়নি। রান্না করো কিছু একটা, ক্ষুধা লেগেছে ভীষণ। থামল বিভান। আমতা আমতা করে ফের বলল, খিচুড়ি বানাও, আর সাথে ইলিশ মাছ ভাজা।
ফ্রিজে কতগুলো ইলিশ মাছ এনে রেখেছে। রূপন্তীর ক্রোধ বাড়ল আরও। তাকে কি পেয়েছে এটা কি? এই লোক জোর জবরদস্তি করে এ বাড়িতে তাকে নিয়ে এসে এখন রান্না করাবে ভেবেছে। সেগুড়ে বালি না খেয়ে থাক, তবুও সে রান্না করবে না। মেয়েটা দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, আমি পারবো না, নিজে রান্না করে খান। কথাটা বলেই পরপর কক্ষের দরজাটা ঠাস করে আটকে দিল রূপন্তী। বিভান হাত উঠিয়ে মেয়েটাকে আরেকবার ডাকতে গিয়েও থেমে গেল। এমনি বেশ বুদ্ধি খাটিয়ে জোর জবরদস্তি করে মেয়েটাকে এ বাড়িতে এনেছে সে। আজ অন্তত তার চুপ থাকা উচিত। রূপন্তীর ক্রোধ ঠান্ডা হওয়ার জন্য হলেও একটু সময় দেওয়া উচিত, নয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। বিভান আর ডাকল না রূপন্তীকে। নিঃশব্দে সে চলে গেল নিজ কক্ষে। আজ রাতটা ওই নুডলস বা পাস্তা দিয়ে চালিয়ে দেওয়া যাবে। রাত বেড়েছে কিছুটা। চারদিকটা নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে পুরোপুরি। বাহিরে নিশাচর প্রাণীদের মৃদস্বরে চিৎকার চেঁচামেচি ব্যতীত শোনা যাচ্ছে না আর কিছুই। রূপন্তী বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তখন তো বেশ চড়া গলায় বিভানকে বলে দিয়েছিল সে রান্না করতে পারবে না, কিন্তু এখন তার নিজেরই ক্ষুধা লেগেছে ভীষণ। পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াচ্ছে। সেও সেই দুপুরে যে খেয়েছিল তারপর আর খাওয়া দাওয়ার সুযোগ পায়নি। পুলিশ স্টেশনে নিশ্চয়ই তাদের খাওয়ার জন্য নিয়ে যায়নি। তাছাড়া বিভান তখন বলল ক্ষুধার কথা, তার জন্য এখন মায়া লাগছে। হাজার হলেও মানুষ তো। রূপন্তী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, কক্ষ থেকে বেরিয়ে এলো রান্নাঘরে। ফ্রিজ খুলে দেখলো সত্যিই সেখানে ইলিশ মাছ রাখা আছে। মেয়েটা আর ভাবলো না তেমন, নিজভাবেই রান্না শুরু করলো খিচুড়ি আর ইলিশ মাছ। প্রায় ঘন্টা দেড়েক সময় নিয়ে নিজের রান্না শেষ করলো রূপন্তী। টেবিলে সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে গেল সে বিভানের কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে বন্ধ দরজায় আঘাত করে ডাকলো, বিভান ভাই, বিভান ভাই। ভিতর থেকে সারা শব্দ পাওয়া গেল না কোনো। বোধ হয় ঘুমিয়েছে লোকটা। রূপন্তী আবার ডাকলো তাকে, এবার একটু কণ্ঠ উঁচিয়েই বলল, বিভান ভাই, বিভান ভাই। কিছুটা সময় গড়াতেই বিভান দরজা খুলল হন্তদন্ত হয়ে। হড়বড়িয়ে বলল, কি হয়েছে, কিছু বলবে? রূপন্তী চোখ তুলে তাকালো বিভানের পানে। অমনি থমকে গেল বেচারি। উস্কো শুষ্ক চুল ছেলেটার, চোখ মুখ ফুলা ফুলা, শরীরে জড়ানো একটা কালো রঙের টি শার্ট আর 3/4 প্যান্ট। চোখ দুটো কিঞ্চিত লাল, বোধহয় মাত্রই ঘুম ভেঙেছে তার। রূপন্তীর হৃদস্পন্দন গাঢ় হলো। এক দৃষ্টিতে সে চেয়ে রইল বিভানের পানে। তবে তার এই চেয়ে থাকাটা দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ বিশ্রী একটা গন্ধ নাকে লাগতেই ঘোর কাটল মেয়েটার। রূপন্তী নাক উঁচু করে গন্ধটা শুকলো, অতঃপর বলল, আপনি আবার সিগারেট খেয়েছেন? কি বিশ্রী গন্ধ, বমি পাচ্ছে আমার। বিভান দুই হাতে নিজের টি শার্টটা একটু উপরে তুলে গন্ধ শুকলো, অতঃপর থমথমে কণ্ঠে শুধালো, বাজে কথা না বলে কি বলতে এসেছিলে তাই বলো। খিচুড়ি বানিয়েছি, তাড়াতাড়ি খেতে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। বিভান খুশি হলো ভীষণ, তবে নিজের খুশি সে প্রকাশ করলো না রূপন্তীর সম্মুখে। আগের মতোই থমথমে চোখ মুখে সে বলল, তুমি যাও, আমি আসছি। রূপন্তী চলে গেল। বিভান আবার ঢুকলো কক্ষের ভিতরে। দ্রুততার সাথে নিজের টি শার্ট পরিবর্তন করলো, দাঁত ব্রাশ করলো ভালোভাবে। অতঃপর নিজেকে বেশ পরিপাটি করে সে বেরিয়ে এলো বাইরে, গিয়ে বসলো খাবার টেবিলে। রূপন্তী আগে থেকেই প্লেটে বেড়ে রাখা খাবার বাড়িয়ে দিল তার পানে। বিভান একটু সময় নিল, ইতস্তত করে প্রশ্ন করলো, এখনো কি সিগারেটের গন্ধ আসছে আমার শরীর থেকে? রূপন্তী পূর্ণ দৃষ্টিতে তাকালো বিভানের পানে। এতক্ষণ তো সে খেয়ালই করেনি যে ছেলেটা পোশাক পরিবর্তন করে এখানে এসেছে। মেয়েটা অবাক হলো ভীষণ। এ লোক আবার এত ভালো হলো কবে থেকে? সে সিগারেটের গন্ধ আসছে বলেছে বলে একদম পোশাকই পরিবর্তন করে এসেছে। রূপন্তী অবাক কণ্ঠে শুধালো, আপনি ঠিক আছেন তো, নাকি চোখ থেকে এখনো ঘুম সরেনি? কেন? না মানে, যে পুরুষ বরাবরের জন্যই আমার বিপরীতে চলতে পছন্দ করে, সর্বদা আমাকে হেনস্থা করতে মুখিয়ে থাকে, সে কিনা আজ আমার কথায় শরীর থেকে সিগারেটের গন্ধ সারাতে পোশাক পরিবর্তন করে এসেছে।
এত বড় আশ্চর্যজনক ঘটনা ঘটলো কিভাবে? বিভান অপ্রস্তুত হলো। এ মেয়ের জন্য দেখা যাচ্ছে ভালো কিছুও করা যাবে না। কোথায় সে এতদিন পর একটু ভালো পুরুষের দায়িত্ব পালন করেছে, এখন এ মেয়ে তা নিয়েও প্রশ্ন করে লজ্জায় ফেলছে। বিভান আমতা আমতা করলো, নিজের অপ্রস্তুত ভাব ঢাকলো, কিছু থমথমে কণ্ঠে বলল,